and also hide name of, ঠিক আছে। তাহলে সো প্রথম রেজাল্টটা হচ্ছে যে ধরো এফ আর জি দুটো ফাংশন দেওয়া আছে অন এ ডোমেন, ঠিক আছে? আর তার মধ্যে তোমার লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স ইজ জিরো, এই জিনিসটা তুমি জানো। হ্যাঁ, তো আমি এটার জায়গায় আর বারে বারে বলবো না। আমরা যেটা এটা এই কথাটা লেখার মানেই হচ্ছে যে আমরা জানি যে এ এমন একটা পয়েন্ট যেখানে আমি লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স কম্পিউটেশন করতে পারি, আর সেটা ধরো ইজ ইকুয়াল টু জিরো আমার দেওয়া আছে। আর দ্বিতীয়ত ধরো যে জি এর প্রপার্টি, যে দুখানা ফাংশন আছে, তো জি এর প্রপার্টি হচ্ছে যে মড জি এক্স ইজ লেস দ্যান এম, এমন একটা ক্যাপিটাল এম পাওয়া যাবে ফর এভরি এক্স ইন দ্য ডোমেন। এখানে লেস দেন আর লেস দেন আর ইকুয়াল টু যাই হোক না কেন তাতে কিছু যায় আসে না, মানে আমরা থিওরেমের মধ্যে লেস দেন লিখেছি, কিন্তু এটা যদি লেস দেন ইকুয়াল টু হতো তাহলেও রেজাল্টটা ট্রু। আর এটার মানে কি? এটার মানে হচ্ছে যে তোমার যদি রিয়েল লাইনের ওপরে ইফ ইউ লুক অ্যাট দিস লাইন সেগমেন্ট মাইনাস এম থেকে এম, ঠিক আছে, তাহলে যাবতীয় জিএক্স গুলো মাইনাস এম থেকে এম এর মধ্যে বসে থাকবে, তাই না? এটার মানেই তাই। তো তুমি লেস দ্যান এর ইকুয়াল টু নিলে মাইনাস এম আর এম ইনক্লুডেড হয়ে যেতে পারে, আর যদি না নাও তাহলে ইনক্লুডেড হবে না, কিছুই যায় আসে না তাতে। হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ যে জি এইরকম একটা ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভেলের মধ্যে তার ইমেজ গুলো নেবে, ঠিক আছে, খুব ছড়িয়ে থাকবে না। তো এই যে ছড়িয়ে থাকবে না, একটা সীমাবদ্ধতা আছে, সেটাকে বলে একটা বাউন্ডেড ফাংশন, ঠিক আছে। আমাদের এটা অতটা মানে শেখবার দরকার নেই বিকজ অফ আমার সিলেবাস স্ট্রাকচার, কিন্তু আমি জাস্ট বলে দিলাম যে এই ধরনের ফাংশনকে বাউন্ডেড ফাংশন বলে, ঠিক আছে। তাহলে রেজাল্টটা বলছে যে লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স ইন্টু জি এক্স উইল বি ইকুয়াল টু জিরো। প্রমাণগুলো আজকে আমরা করব না, ঠিক আছে। আজকে মানে এই কোর্সেই নেই প্রমাণগুলো, সুতরাং এই প্রমাণগুলো আমরা অ্যাভয়েড করে জাস্ট এক্সাম্পল দেখে রেজাল্ট গুলো বোঝার চেষ্টা করব। সো ইট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট। অঙ্ক কষতে তো খুবই কাজে দেবে। যে যদি, কিন্তু এখানে জিরো ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা জিরোর বদলে অন্য কিছু নাম্বার হলে হতো না। যে এফ যদি এমন একটা ফাংশন হয় যাতে লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স ইজ ইকুয়াল টু জিরো, আর তার সাথে যদি আমি জি আর একটা ফাংশন মাল্টিপ্লাই করে দিই, যেটার জি এর যে প্রপার্টি সেটা হচ্ছে যে জি ইজ বাউন্ডেড, তার মানে একটা এম পাওয়া গেছে গ্রেটার দ্যান জিরো যাতে মড জি এক্স ইজ লেস দ্যান এম ফর এভরি এক্স ইন দ্য ডোমেন, তাহলে এই ঘটনাটা ঘটবে। এখানে আমি একটু টার্মিনোলজি আরো বলবো অ্যাজ উই গো অন উইথ দ্য লেকচার, সেটা নিয়ে একটা জিনিস এখানে স্পষ্ট করতে চাইছি। আমরা সব সময় কিন্তু একটা ফাংশনের লিমিট কম্পিউট করছি, ঠিক আছে। তাহলে এখানে যে কথাটা লেখা আছে তার অর্থ হচ্ছে যে তুমি আসলে এফ ইন্টু জি বলে একটা নতুন ফাংশন বানাতে পারো ফ্রম অন দ্য সেম ডোমেন। এফ আর জি দুটোই কিন্তু ডি এর উপরে ডিফাইন্ড, এখানে কমা করে লেখা আছে, মানে হচ্ছে যে এফটা ডোমেনের উপরে একটা ফাংশন আর জিটা ডোমেনের উপরে আরেকটা ফাংশন, ঠিক আছে। তো দুখানা ফাংশন তোমার হাতে আছে, সেই দুটো ফাংশনকে ব্যবহার করে তুমি একটা নতুন ফাংশন বানাচ্ছ এফ ইন্টু জি, মানে ইন্টু ইজ ফর ফাংশনস। তাহলে এটা বানাচ্ছ মানে কি এটা ডেফিনিশন দিতে হবে তো। তাহলে এটা ডেফিনিশনটা হচ্ছে এফ জি এক্স ইজ ইকুয়াল টু, মানে এফ জি ইজ দ্য ফাংশন, its value at x is equal to মান কত হবে, fx নেব, f এর মান টাইমস g এর মান। এই জায়গাটাকে কিন্তু আহ মনের মধ্যে অন্তত পরিষ্কার রেখো, ঠিক আছে, যে fx আর gx দুখানা রিয়েল নাম্বার, ঠিক আছে। fg হচ্ছে ফাংশনটা, আর fg ফাংশনের মান
এক্স পয়েন্টে হচ্ছে fx ইন্টু gx, ঠিক আছে? তাহলে ওইটাকেই আমরা শর্টে এরকম করে লিখে দিই। মানে খুব সাবধানে লিখতে গেলে আমার লেখা উচিত ছিল লিমিট এক্সটেন্ডিং টু a fg, এই ফাংশন অন দ্য পয়েন্ট এক্স, মানে এইভাবে লেখা উচিত ছিল দিস ইজ ইকুয়াল টু জিরো। বাট এইভাবে আমরা জেনারেলি লিখি না, দিস ইজ হোয়াট উই ডু। ঠিক আছে? তাহলে আমরা খেয়াল কি রাখবো যে এফ ফাংশনটার যদি প্রপার্টি থাকে দ্যাট ইট ইজ কনভার্জিং, ইট ইজ টেন্ডিং টু জিরো অ্যাজ এক্স টেন্ডস টু এ, আর জি ফাংশনের যদি প্রপার্টি থাকে যে জি ফাংশনটা একটা ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভেলের মধ্যে তার ইমেজটা বসে আছে, মাইনাস এম থেকে এম এর মধ্যে, তাহলে আমরা পাবো কি যে লিমিট এক্সটেন্ডিং টু এ fx into gx is also equal to 0, right? So let us look at an example for this. আমরা প্রমাণ করব না, সুতরাং প্রমাণ না করার পজিটিভিটিটা হচ্ছে যে শিখতে হবে না আর মুখস্থ করতে হবে না, নামাতে হবে না, এই ব্যাপারটা আছে। অন্য দিক থেকে হচ্ছে যে প্রমাণ যেহেতু করছি না, একাধিক রেজাল্ট কিন্তু জাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য কন অফ নট প্রুভিং থিংস, ঠিক আছে? সো একটা এক্সাম্পল চোখ স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এটা খুব অ্যাকিউরেট হয়নি। কেন হয়নি আমি বলছি, হ্যাঁ? যে আমি আহ, একটা ফাংশন দেখতে চাইছি fx is equal to x cos 1 by x, ঠিক আছে? এই ফাংশনটা আমি ডিফাইন করতে চাইছি। তো যেই এখানে একটা 1 বাই এক্স টাইপের জিনিস এসে গেছে, সুতরাং আমি যে ডোমেন আমার নেব সেটাতে আমি 0 পয়েন্ট আমাকে বাদ দিতে হবে, তাই না? এক্স ইজ নট ইকুয়াল টু 0। সো এইটা বাদ দিয়ে আমি ফাংশনটা দিকে তাকাচ্ছি। আর আমার প্রশ্ন হচ্ছে যে লিমিট এক্সটেন্ডিং টু 0 এক্স কস 1 বাই এক্স এক্সিস্ট করে কিনা, আর করলে এটার মান কত, ঠিক আছে? তো সেই এটা একদম কপি বুক এই প্রবলেমটা, এক্ষুনি যে রেজাল্টটা বললাম সেখান থেকে আমরা প্রথম অবজারভেশন করব যে লিমিট এক্সটেন্ডিং টু 0 এক্স ইজ ইকুয়াল টু 0, এটা আমরা অলরেডি দেখে ফেলেছি, তাই না? কারণ এটা জাস্ট আইডেন্টিটি ফাংশন। কি করেছিলাম, লিমিট এক্সটেন্ডিং টু এ এক্স ইজ ইকুয়াল টু এ ফর এভরি রিয়েল নাম্বার এ, সুতরাং ওখান থেকে এটা এসে যাচ্ছে যেটা আন্ডারলাইন করলাম এক্ষুনি। আর সেকেন্ড প্রপার্টি যেটা আমার জানা আছে যে cos of a function of a real number, sorry, cos of a real number takes values between -1 and 1, তাই না? তার মানে কি mod of cos 1 by x is less than or equal to 1 for all x not equal to 0। মানে আমার রিয়েল নাম্বার চাই, তো সেই জন্য ওই রিয়েল নাম্বারটা আমরা যাতে হয় তার জন্য আমি এক্স নন জিরোটা নিয়ে নিয়েছি। তাহলে এক্ষুনি যে আমরা রেজাল্টটা বললাম সেখান থেকে এক লাইনে চলে আসছে যে দিস ইমপ্লাইজ, কারণ এটা ওই বাউন্ডেড ফাংশন যেটা বলছিলাম সেটা হয়ে গেছে, ক্লোজ ইন্টারভেল -1 থেকে 1 এর মধ্যে আছে, সুতরাং আমি পেয়ে যাচ্ছি যে লিমিট এক্সটেন্ডিং টু 0 এক্স কস 1 বাই এক্স ইকুয়াল টু 0, রাইট? এটা আমি আশা করি বোঝাতে পারলাম। অ্যাকিউরেসিটা কোথায় হারিয়েছে সেটা হচ্ছে আমি যখন গ্রাফটা আঁকছি তখন এখানে দেখো একটা ডিকে হচ্ছে, হ্যাঁ? এটাই বেসিক ব্যাপার যে অ্যাজ এক্স ইজ টেন্ডিং টু জিরো এক্স কস 1 বাই এক্স ইজ টেন্ডিং টু জিরো, তার মানে জিরোর নেবারহুডে, জিরোর কাছাকাছি ফাংশনটা প্রচন্ড কুইকলি ডিকে করে যাচ্ছে। এটা আমি খুব কম পয়েন্টস, মানে এই যে এত লম্বা জায়গাটা দেখাচ্ছি আসলে এটা জিরোর খুব ক্লোজ নেবারহুড। আমি বোধহয় 0.05 বা এরকম লেংথ ওয়ালা নেবারহুড নিয়েছিলাম, করে ওটাকে এক্সপ্যান্ড করে দিয়েছি। তাতে আমার যে প্রোগ্রামটা আমি ইউজ করছিলাম সেটাতে যেটা হয়েছে যে ওই প্রোগ্রাম নিজেই 0 পয়েন্টে ওটাকে 0 ডিফাইন করে দিয়েছে, ঠিক আছে? দিস ইজ নট একিউরেট ইন দ্যাট সেন্স। 0 পয়েন্টে কিন্তু ফাংশনটা ডিফাইন্ড নয়, তুমি যদি খুব মন দিয়ে দেখো ওখানে কিন্তু ওটাকে 0 ডিফাইন করে দিয়েছে। তো সেটা যেহেতু দেখো এক্স কস 1 বাই এক্স যে জিনিসটা সেটা কিন্তু একটা ডিসক্রিট জিনিস নয়,
আর আমি একটা কম্পিউটার প্রোগ্রাম ইউজ করে যখন ওটাকে প্লট করছি, তখন আমাকে কিছু স্যাম্পল আ সাইজ একটা ফিক্স করে নিতে হচ্ছে। মানে একটা ডিসক্রিটাইজেশন করতে হচ্ছে, হ্যাঁ? সেইজন্য গ্রাফটা একেবারে অ্যাকুরেট হয়নি ওই সেন্সে। বাকিটা ঠিক আছে। কিন্তু 0 পয়েন্টে ওটার মান নেই। মানে ফাংশনটাই এক্সিস্ট করে না। fx is equal to x cos 1 by x when x is non-zero. This is my function and proof that limit extending to 0 x cos 1 by x is equal to 0 is very easy to see. তাই না? এটা কি আমি বোঝাতে পেরেছি? Yes, ma'am. ওকে, ভেরি গুড। দেখো তোমরা যখন ফাইনাল এক্সামস দেবে, তখন ইউ আর নট এক্সপেক্টেড টু ড্র গ্রাফস অফ দিস টাইপ অফ থিংস, হ্যাঁ? ওটা আশা নেই। কিন্তু আমাদের মানে অবজারভেশন করতে গেলে ক্লাসে আর যেহেতু একটা সুবিধা হয়েছে যে আমি কম্পিউটারস ব্যবহার করতে পারছি, হ্যাঁ? ক্লাসে দাঁড়িয়ে তো এই ছবিটা আমি আঁকতে পারতাম না। তাই না? honestly স্পিকিং। এটা ইট ইস নট ইজি টু ড্র ইট সিমেট্রিক্যালি লাইক দিস। এটা কম্পিউটার ব্যবহার করে আঁকা আর এটা আমি শেয়ার করতে পারছি বলে আমি এখানে দেখাচ্ছি। দ্যাটস অল। হ্যাঁ? বাট ফর ইওর দিস থিং এক্সামিনেশন পারপাস তোমার এক্সপেক্টেড নয় যে তুমি এটার ছবিটা আঁকবে। তোমার ওই রেজাল্টটাকে ইনভোক করে লিখে দিতে পারছো সেটা হলেই হবে। এর পরের রেজাল্টটা আ কখনো সখনো আমাদের কাজে লাগবেও। কিন্তু এটার যে লাস্ট লাইনটা, এই লাস্ট লাইনটাই আমার আসলে উম এই মুহূর্তে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। হুম? কি বলছে? নামটাই হচ্ছে সেম সাইন থিওরাম। ঠিক আছে? তাহলে ফাংশনটা দেওয়া আছে ধরো অন a domain D আর তোমার A পয়েন্টে লিমিট এক্সটেন্ডিং টু a fx is equal to L এটা তুমি জানো যে এটা দেওয়া আছে তোমার। আর আরো কি দেওয়া আছে যে L is not equal to 0. অলরাইট? তাহলে তুমি কি বলছো যে এর কাছাকাছি পয়েন্টস গুলো তুমি দেখো, তাহলে একটা লেংথ পাওয়া যাবে যে ওই ডিসটেন্স এর মধ্যে যদি তুমি পয়েন্টস গুলো নাও, ওই ডিসটেন্স ফ্রম A ইন দ্য ডোমেইন, তাহলে সেখানে F এর যা আহ, এফ এর সাইন আর এল এর সাইন এক হবে। ঠিক আছে? তার মানে যেটা প্রিসাইজলি লিখেছি যে একটা ডেল্টা গ্রেটার দ্যান 0 পাওয়া যাবে যাতে যদি এই ওপেন ইন্টারভাল এর মধ্যে তোমার এক্স থাকে, এই ইন্টারভাল এর মধ্যে যদি এক্স থাকে আর ডোমেইনে অবশ্যই করে থাকে, তাহলে এফ এক্স ইন্টু এল গ্রেটার দ্যান 0 লিখে দিয়েছি, হ্যাঁ? তাহলে এফ এক্স ইন্টু এল গ্রেটার দ্যান 0 মানে কি? যে এল যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে এফ এক্স কে গ্রেটার দ্যান 0 হতেই হবে, রাইট? তবেই তো গুণফলটা গ্রেটার দ্যান 0 হবে। আর এল যদি নেগেটিভ হতো তাহলে কি হতে হবে? যে এফ এক্স টাকে নেগেটিভ হতে হবে, রাইট? তবেই তো গুণফলটা পজিটিভ হবে। তাহলে বক্তব্য হচ্ছে যে যদি লিমিটটা নন জিরো হয়, তাহলে ওটা যদি পজিটিভ লিমিট হয় তাহলে এর একটা নেইবারহুডে এফেক্টস এর এফেক্টস গুলো সব পজিটিভ হতে বাধ্য। ঠিক আছে? আর মানে রাফলি স্পিকিং নেইবারহুড এর পয়েন্ট ডোমেইনে থাকতে হবে, এর সাথে সমান দরকার নেই এসব স্পষ্ট করে স্ক্রিনের উপরে লেখা আছে। কিন্তু রাফলি স্পিকিং যদি এটাকে ভাবতে চাও তাহলে বক্তব্য এটাই যে যদি লিমিট এক্সটেন্ডিং টু এ এফএক্স এটা যদি পজিটিভ হয় তাহলে একটা নেইবারহুড অফ এ তে তোমার এফএক্স এর মানগুলো কিন্তু পজিটিভ হবে। আর যদি লিমিট এক্সটেন্ডিং টু এ এফএক্স নেগেটিভ হয়ে যায়, লেস দেন 0 হয়, তাহলে একটা নেইবারহুড অফ এর তে তোমার এফএক্স এর মানগুলো সব লেস দেন 0 হবে। তাহলে এই জন্যই এটাকে সেম সাইন থিওরেম বলছে। মানে লিমিটের যা সাইন তার সাথে ফাংশনের যে সাইন সেটা মিলে যাবে। এটা হচ্ছে তোমার থিওরেমটা। আর তার থেকে কনক্লুড কি করতে পারছো যে যেহেতু সাইন একই থাকবে তাহলে অন্তত ফাংশনটা 0 তো হতে পারবে না। এল যদি নন জিরো হয় তাহলে একটা নেবারহুড এর মধ্যে, সব জায়গায় নয় কিন্তু, হ্যাঁ? এর একটা নেবারহুড মানে ওপেন ইন্টারভাল এ মাইনাস ডেল্টা টু এ প্লাস ডেল্টা ইন্টারসেকশন ডি, এই জায়গায় যদি এক্স নাও এর থেকে আলাদা, সেখানে এফ এর মান
কিন্তু কখনোই 0 হবে না। কারণ ওটা আইদার পজিটিভ হবে L এর উপরে নির্ভর করে। L পজিটিভ হলে ওটা পজিটিভ হবে। যদি নেগেটিভ পেয়ে যাও কোনো একটা অঙ্কে তাহলে F গুলো সব নেগেটিভ হবে। সুতরাং কখনোই 0 হবে না। So if you are looking at a limit which is non-zero, then in the neighborhood of the point যেখানে লিমিটটা কম্পিউটেশন করছো তোমার ফাংশন ইজ নন জিরো, এটা তুমি এনশিওর করে নিতে পারবে। ঠিক আছে? এই হিসেবে এই থিওরেমটা মানে ওই লাস্ট লাইন যেটা বললাম সেটা আমার কাছে আজকের লেকচারে ইম্পর্টেন্ট। ইন জেনারেল দিস রেজাল্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এটা আহ, প্রমাণ যেটা বললাম, প্রমাণ আমরা করব না কোনোটারই। তো সেটা ওটার মানে প্রমাণ না করার যে পজিটিভ নেগেটিভ দুটোই আমি বললাম যে আছে। হ্যাঁ? যাই হোক, এইটা তোমার একটা চেনা জিনিস যেটা তোমরা হায়ার সেকেন্ডারিতে করেছো, যেখানে আমি এটা ভুলে যাও, হ্যাঁ, এটা আমি জাস্ট কপি পেস্ট করি, এটা এই নোটেশনটা আমি ব্যবহার করিনি, আহ সেজন্য এটা আমি লিখছি না। ধরো, হ্যাঁ, ধরো এফ আর জি দুটো ফাংশন দেওয়া আছে, যার জন্য তুমি জানো যে লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স ইজ ইকুয়াল টু এল অ্যান্ড লিমিট এক্সটেন্ডিং টু এ জি এক্স ইজ ইকুয়াল টু এম। ঠিক আছে? তার মানে এ এমন একটা পয়েন্ট যেখানে এই লিমিটটা ক্যালকুলেট করা যাচ্ছে, আর সেই লিমিটটা ক্যালকুলেশন করার পর দুটো ফাইনাইট নাম্বার পাচ্ছ। এফ ফাংশনের জন্য যদি লিমিট ক্যালকুলেট করো তাহলে লিমিটটা এল আসছে, আর জি এর জন্য যখন ক্যালকুলেট করছো তখন এম আসছে। এইটুকু বলবো আমরা। হ্যাঁ, এই যে ডি প্রাইম প্রাইমের মানে কি এগুলো জানার কোনো দরকার নেই, মানে আমাদের এই মুহূর্তে সিলেবাসে নেই, আমরা সেজন্য অযথা বাড়াবো না। ঠিক আছে, তাহলে দেখো এখানে চারখানা জিনিস লেখা আছে। সেটাকে অ্যালজেব্রা অফ লিমিট কেন বলছি? যে আমরা ফাংশন গুলোর উপরে অ্যালজেব্রা করছি। ঠিক আছে? করে যে নতুন ফাংশন গুলো তৈরি হচ্ছে তার লিমিটটা বলছি। এই যে প্রথম বক্তব্যটা লিমিট এক্সটেন্ডিং টু এ এফ প্লাস জি এক্স ইজ ইকুয়াল টু এল প্লাস এম, এটাকে আমরা আসলে আহ আরো চেনা ভাবে লেখা হয় লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স প্লাস জি এক্স ইজ ইকুয়াল টু এল প্লাস এম। এইভাবে আমরা লিখতে অভ্যস্ত, তাই না? সো এটা এটা একটা অজানা জিনিস, অন্তত এই কোর্সের জন্য আমি ডিফাইন করিনি, কিন্তু কিছুক্ষণ আগে যেমন ভাবে এফ ইন্টু জি ডিফাইন করেছিলাম, আমার বক্তব্য এখানে হচ্ছে যে আমি এফ প্লাস জি বলেও একটা ফাংশন ডিফাইন করে দিতে পারি অন দ্য সেম ডোমেন, যেখানে এফ ডিফাইন্ড আছে আর যেখানে জি ডিফাইন্ড আছে। আর ডেফিনেশনটা কি? যে এফ প্লাস জি যে ফাংশনটা, সেটার মান at any point of the domain is going to be equal to fx plus gx। এটা হচ্ছে প্রেসাইজলি কি কাজটা করছো, করে তারপরে এই ফাংশন এফ প্লাস জি ফাংশনের লিমিট অ্যাজ এক্স টেন্স টু এ যদি ক্যালকুলেট করো, মানে ক্যালকুলেট করা যাবে প্রথমত, আর সেটা ইকুয়াল টু লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স প্লাস লিমিট এক্সটেন্ডিং টু এ জি এক্স, এটা হয়ে যাবে। এটাই হচ্ছে তোমার বক্তব্য। ঠিক আছে? একইভাবে সেকেন্ড যে রেজাল্ট, এটাতে তার মানে এডিশন করলে অফ টু ফাংশন, সেকেন্ডটাতে কি আছে? সেকেন্ডটাতে তুমি যে কোনো একটা রিয়েল নাম্বার সি নিয়ে নাও, করে এটার করসপন্ডিং একটা ফাংশন ডিফাইন করো, সিএফ লাল অ্যারো হলুদ অ্যারো মোছো। ঠিক আছে? সো CF is a function from D to R, and how is this defined? It is defined like this, যে CF যে ফাংশনটা, তার মান at x is going to be equal to C into fx. Do you get it? Right? So এই ফাংশনটার লিমিট তুমি ক্যালকুলেট করতে পারো, এটাই বলছে সেকেন্ড রেজাল্টটা। আর সেই লিমিটটা কত হয়? দ্যাট ইজ ইকুয়াল টু সি টাইমস লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স। সো এইটা আমার এই যে থিওরেমটা, তার মধ্যে এই জিনিসগুলোই বোঝার বেসিক্যালি দরকার, আর বাকিগুলো মুখস্থ করার দরকার। ঠিক আছে? উইথ দিস ফর্মুলাস উই উইল রিমেম্বার, উই উইল নট প্রুভ ইট। একাধিকবার বলা হয়ে গেছে।
থার্ডটাতে আমার বলবার দরকার নেই, কারণ এফ ইন্টু জি কিভাবে ডিফাইন্ড সেটা আমি অলরেডি বলে ফেলেছি। আমার লাস্টটা নিয়েই, আর সেটা রেজাল্টটা হচ্ছে যে লিমিট এক্সটেন্ডিং টু এ fx into gx is equal to limit extending to a fx times limit extending to a gx, L into m। ঠিক আছে? সো জাস্ট যেটা বলবার দরকার আছে সেটা হচ্ছে লাস্টটা। লাস্টটা কি বলছে যে লিমিট এক্সটেন্ডিং টু এ মানে তোমার এডিশন হয়ে গেল, স্কেলার মাল্টিপ্লিকেশন হয়ে গেল, আর এমনি মাল্টিপ্লিকেশন হয়ে গেল অফ ফাংশনস। লাস্ট যেটা পড়ে রইলো সেটা হচ্ছে ডিভিশন। তো এই ডিভিশন করতে গেলে বলছে যে ধরো যে m is not 0, right? If m is not 0, then look at limit extending to a fx divided by gx, that is going to be equal to L divided by m। তো এই উক্তিটা করার আগে আমার বুঝতে হবে ওই আবার একই ব্যাপার যে আমি ফাংশন f ডিভাইডেড বাই g ডিফাইন করতে চাইছি। তো এটা আমি কখন ডিফাইন করতে পারবো, কি ডেফিনিশন হওয়া উচিত সেটা প্রায় আমরা গেস করতে পারছি যে যদি এট অল এটা ডিফাইন করতে হয় তাহলে এটা ডেফিনিশনটা করতে পারি, তাহলে এটা ডেফিনিশনটা হওয়া উচিত fx ডিভাইডেড বাই gx। কিন্তু সমস্যাটা হচ্ছে যে জি ফাংশনটার সম্বন্ধে আমার কোনো রকমের কোনো বক্তব্য দেওয়া নেই যে ওটা 0 হবে কি হবে না। অনলি থিং যেটা দেওয়া আছে যে লিমিট এক্সটেন্ডিং টু এ জিএক্স যেটা, সেটা এবার নন জিরো হয়ে গেছে। ঠিক আছে? দিস ইজ নট জিরো, এটাই আমার এখানে প্রোভাইডেড করে যে কথাটা লেখা আছে। তাহলে এক্ষুনি যেটা আমি সেম সাইন থিওরামের কনক্লুশন হিসেবে বললাম, এক্সকিউজ মি, সেটাতে আমি কি বললাম যে আমার একটা ডেল্টা গ্রেটার দেন 0 পাওয়া যাবে যাতে আমি যদি এই সেটের দিকে তাকাই, ধরো ক্যাপিটাল এস ইজ ইকুয়াল টু এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টা, এই ওপেন ইন্টারভাল ইন্টারসেকশন ডি মাইনাস এ। ঠিক আছে? এইটাকে আমি যদি একটা নতুন সেট বলি এইরকম, সো দের এক্সিস্ট ডেল্টা গ্রেটার দেন 0 such that, so such that যেহেতু আমি পেনে লিখছি এটা হচ্ছে such that এর সিম্বল। হ্যাঁ, এটা কিন্তু টাইপ করাটা যায় না খুব একটা সহজে। হ্যাঁ, আর আমার এখন রিসার্চ করার ইচ্ছে নেই যে কি করে করব, তো আমি যখনই টাইপ করছি তখন এটা ইউজ করছি না, কিন্তু পেনে ইউজ করা যায়। উল্টো মানে বিলংস টু চিহ্ন দিয়ে দুখানা ডট দিয়ে দিতে হয়, ওটার মানে হচ্ছে সাচ দ্যাট। ঠিক আছে? তাহলে এই সেট মানে আমি একটা ডেল্টা গ্রেটার দেন 0 পাবো যাতে এই সেটের উপরে তোমার ফাংশনটা such that for s is equal to this fx is not 0, अरे I'm sorry, this is g, huh? Gx is not 0 for all x belonging to s। এই জায়গাটা তোমাদের অ্যাটেনশন রাখতে পেরেছি, বুঝতে পারছো? হ্যাঁ ওকে, তাহলে এই এই পুরো ডোমেনের উপরে কি ঘটবে আমি জানি না, কিন্তু যেহেতু m ইজ নট ইকুয়াল টু 0 এর একটা নেবারহুড পাওয়া যাবে, তাই না? তার মানে একটা সেট পাওয়া যাচ্ছে ওপেন ইন্টারভাল a মাইনাস ডেল্টা থেকে a প্লাস ডেল্টা ইন্টারসেকশন d মাইনাস a, যার উপরে কিন্তু ফাংশনটা 0 নয়। তাহলে আমি যখন f ডিভাইডেড বাই g ডিফাইন করতে যাচ্ছি আমি কিন্তু পুরো ডোমেনের উপরে করছি না, আমার এই যে নতুন ফাংশন যেটা ডিফাইন করা হচ্ছে সেটা কিন্তু এফ বাই জিটা ডিফাইন করা হচ্ছে এই সেটের উপর, রাইট? ক্যাপিটাল এস এর উপরে। তো ক্যাপিটাল এসটা কিসের, এসটা সম্বন্ধে কি জানা আছে যে ক্যাপিটাল এস ইজ এ সাবসেট অফ ডি, সুতরাং এফএক্স লেখাটাতেও কোনো অসুবিধা নেই আর জিএক্স লেখাতেও কোনো অসুবিধা নেই, কারণ পুরো ডোমেনের মধ্যে যে কোনো একটা এক্স নিলেই আমি এফএক্স ক্যালকুলেট করতে পারছি, জিএক্স ক্যালকুলেট করতে পারছি। সুতরাং তার একটা সাবসেটের মধ্যে থেকে যদি পয়েন্টটা নিই সেখানেও আমি এফ আর জি ক্যালকুলেট করতে পারবো, অসুবিধে নেই। এবার আমার সুবিধে যেটা হয়ে গেছে যে এই সেটের উপরে রেস্ট্রিক্ট করে দেওয়াতে, রাইট?
সো যে ভাষাটা ব্যবহার করছি সেটা হচ্ছে রেস্ট্রিকশন করছো তুমি, ঠিক আছে? তো তুমি যদি রেস্ট্রিক্ট করে দাও তাহলে তুমি যেটা পাচ্ছ এই ফাংশনটাকে তুমি ডিফাইন করে দিতে পারছো, কারণ এবার তোমার gx ইজ নেভার জিরো অন s। এইভাবে তুমি ফাংশনটাকে ভাবছো, ভাবার পর তারপরে এবার যেহেতু তোমার এই ধরনের জিনিস নিয়েছো, তাহলে সেই কারণে লিমিট এক্সটেন্ডিং টু এ এফএক্স ক্যালকুলেট করতে পারছিলে, লিমিট এক্সটেন্ডিং টু এ জিএক্স ক্যালকুলেট করতে পারছিলে। আর এস এর চেহারাটা দেখো এইরকম হওয়ার ফলে এটা এস এরও খুব কাছাকাছি পয়েন্ট, যেটা আমি আগের লেকচারে বলার চেষ্টা করছিলাম। তাহলে যেহেতু ওটা এর খুব কাছা সরি এটা যেহেতু এস এর খুব কাছাকাছি পয়েন্ট, মানে একে ঘিরে যাই নাও না কেন তোমার চেহারাটা কি রকম হচ্ছে দেখো। আমি লেট মি জাস্ট ট্রাই টু ড্র। হ্যাঁ, সো ইউ হ্যাভ দিস সিচুয়েশন দ্যাট ইউ হ্যাভ আ স্ট্রেট লাইন which is part of the real line, and you have taken an interval of this form a minus delta to a plus delta, আর সেটার সাথে তুমি ডোমেইনের ইন্টারসেকশন করেছো। তাহলে সেই ডোমেইনের ইন্টারসেকশন ধরো এইরকম একটা শেডেড রিজন কিছু একটা আসছে, ঠিক আছে? সো এ ইজ সিটিং সামওয়্যার হিয়ার, এরকম একটা শেডেড রিজন আসছে। তাহলে যেহেতু ও আই এম সরি, আই শুড নট হ্যাভ ড্রন ইট হিয়ার। এটা এখানেও কোথাও একটা থাকতে পারে, ঠিক আছে? তো আমি যেটা বলতে চাইছি যে এর দূরত্ব এস থেকে খুব একটা আহ বেশি হবে না, ইনফ্যাক্ট দূরত্বটা জিরো হবে, ইন দ্য সেন্স যে এ কে ঘিরে তুমি যাই নেবারহুড নাও না কেন। সো লেট মি জাস্ট ইরেজ দ্যাট এ। ওকে, এটা এখানে মানে ডোমেনের মধ্যে নাই থাকতে পারে, কিন্তু এর কে ঘিরে আমি যাই নেবারহুড দিই না কেন সেটার সাথে এস এর ইন্টারসেকশন হবে, এটাই আমি বলতে চাইছি। সুতরাং আমি এই যে বাঁ পাশে লেখা আছে লিমিট লিমিট এক্সটেন্ডিং টু এ, কি হলো, লিমিট এক্সটেন্ডিং টু এ এফএক্স ডিভাইডেড বাই জিএক্স, এটার সম্বন্ধে আমি কথা বলতে পারি। আর সেকেন্ডলি এইটা ইকুয়াল টু এল বাই এম হবে, এটা আমি থিওরেম থেকে প্রমাণ করতে পারি, সেটা একটু পরিশ্রম সাপেক্ষ। ঠিক আছে, তাহলে এই স্ক্রিনটা কি আমি একটু এক্সপ্লেন করতে পেরেছি? ঠিক আছে, হ্যাঁ প্রমাণ করিনি, হ্যাঁ প্রমাণ করিনি, কিন্তু রেজাল্ট গুলো কি বলছে সেটুকু আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এটাকে ব্যবহার করে অন্তত একটা অঙ্ক করা যাক, দেখি এখন পারা যায় কিনা। হ্যাঁ, তাহলে আমার অঙ্কটা বলছে যে যে কোনো একটা এ আর এর মধ্যে নিয়ে নাও, আর যে কোনো পজিটিভ ইন্টিজার এন নিয়ে নাও, তাহলে তুমি দেখাও যে লিমিট এক্সটেন্ডিং টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা তোমায় দেখাতে হবে, ঠিক আছে? তাহলে এই জন্যই আমরা ওই ডোমেইন অফ ডেফিনিশন এইসব জিনিসগুলো আলোচনা করেছি। কোথাও বলবে না এফএক্স ইত্যাদি, এসব কোনো গল্প বলছে না। তো আমার মনের মধ্যে, হ্যাঁ এটা আমাকে করতে হবে না, দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে আমি করিনি, কিন্তু মনের মধ্যে আমার আছে কি, যে আমার একটা ফাংশন দেওয়া আছে যেটা রিয়েল লাইন থেকে এ পয়েন্টটাকে বাদ দিয়ে আমি ডিফাইন করছি। ঠিক আছে, তার মানে আমার ডোমেইনটা হচ্ছে আর মাইনাস এ, আর সেই ফাংশনটা কি ডিফাইন করছি, যে এফএক্স ইজ গোয়িং টু বি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। এটা হচ্ছে আমার ফাংশন। পুরো রিয়েল লাইন থেকে তুমি এ পয়েন্টটা বাদ দিয়ে দিয়েছো, আর সেই পয়েন্ট সেই ডোমেনের উপরে ফাংশনটা ডিফাইন করেছো এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। আর তুমি জানতে চাইছো যে লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স এটা কি হবে, ইনফ্যাক্ট বলেই দিয়েছে যে দেখাও যে এটা ইকুয়াল টু এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পরিস্থিতি।
তাহলে এটাকে আমরা যদি এপসাইলন ডেল্টা ডেফিনিশন দিয়ে করতে যেতাম তাহলে আমরা ভীষণ বিপদে পড়তাম। তো আমরা সেটা না করে যেটা অ্যালজেব্রা অফ লিমিটস সেটা ব্যবহার করব। তো সেটা করার জন্য একটা খুব সিম্পল ক্যালকুলেশন করেছি প্রথমে দেখো। এটা হচ্ছে কিছুটা অ্যালজেব্রা, এটা বারে বারে আমাদের করতে হবে, ঠিক আছে? তো কি করেছি যে আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে টার্মস গুলো খেয়াল করো যে টোটাল ডিগ্রিটা n-1 নিচ্ছি, হ্যাঁ? তো x টু দি পাওয়ার n-1 plus a times x to the power n-2 plus a squared x to the power n-3 plus etc. plus a to the power n-2x plus a to the power n-1 মানে এর যে পাওয়ারটা আর x এর যে পাওয়ারটা তার যোগফল কিন্তু সবসময় n-1 হচ্ছে, right? 1 plus n-2, 2 plus n-3 and so on, n-2 plus 1, etc. So the total degree is n-1 for every term, যেটাকে আন্ডারলাইন করলাম। তার সাথে তুমি x minus a কে গুণ করো, তাহলে কি পাবে? এটা খুব সোজা সোজা কাজ। তাহলে আমি আগে x দিয়ে গুণ করছি, তাহলে কি হচ্ছে একটা x এর পাওয়ার বেড়ে যাচ্ছে, তাহলে এই জিনিসটা লিখেছি, তাই না? x দিয়ে গুণ করে আমি এটা পাচ্ছি x টু দি পাওয়ার n প্লাস a x টু দি পাওয়ার n-1, তাই হবে, তাই না? সেকেন্ড টার্মটাকে যদি গুণ করো প্লাস a স্কোয়ার্ড x টু দি পাওয়ার n-2 এন্ড সো অন। লাস্ট টার্মটা হচ্ছে a টু দি পাওয়ার n-1 ইন্টু x, তার মানে x দিয়ে গুণ করলে তুমি এইটা পেলে। তারপরে কি করতে হবে? a দিয়ে গুণ করতে হবে, ইনফ্যাক্ট মাইনাস a দিয়ে গুণ করতে হবে। তো আমরা করেছি কি যে আমরা a দিয়ে গুণ করেছি আর মাইনাসটাকে কমন নিয়ে নিয়েছি। তাহলে এবারে কি হবে? এক একটা এর পাওয়ার বাড়তে থাকবে। তাহলে a ইন্টু এক্স টু দি পাওয়ার n-1 এখান থেকে শুরু হচ্ছে। সেকেন্ড টার্ম যখন করছো তখন a স্কোয়ার হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার n-2। থার্ড টার্ম করলে a কিউব এক্স টু দি পাওয়ার n-3 অ্যান্ড সো অন করে এখানে কত হবে? a টু দি পাওয়ার n-1 এক্স a টু দি পাওয়ার n-2 সাথে যদি a কে গুণ করো তাহলে a টু দি পাওয়ার n-1 আসে, প্লাস লাস্ট টার্মটা হচ্ছে a টু দি পাওয়ার n। এতটা অবধি ঠিক আছে? ভেবে নিচ্ছি যে ঠিক আছে, হ্যাঁ, ও অলরাইট। তাহলে দেখো এবারে ক্যান্সেল হবে, কি কি ক্যান্সেল হবে? a x টু দি পাওয়ার n-1 ক্যান্সেল হয়ে যাবে, a স্কোয়ার্ড x টু দি পাওয়ার n-2 ক্যান্সেল হয়ে যাবে, এটসেট্রা টিল a n-1 ইন্টু x এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কি পড়ে থাকলো? শুধু x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, রাইট? এই ধরনের ক্যালকুলেশন হয়তো তোমরা আগেও দেখেছো, না দেখলেও কোনো ক্ষতি নেই, ঠিক আছে? আজকে দেখলাম আবার করে। সো এক্স মাইনাস এ ইন্টু ওই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে বস্তুটি রয়েছে সেটা করে তুমি পেয়েছো এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন। তাহলে তুমি কি করছো? তুমি এবার যেটা আমার দেওয়া আছে সেটা দেখো, তার দিকে তাকাও, তাহলে আমি সে কাজটা করব। আমি লিমিট এক্সটেন্ডিং টু এ এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ এটা করতে চাইছি। এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, ঠিক বললাম আশা করি। তাহলে সেটা কত হচ্ছে? সেটা এই থার্ড ব্র্যাকেটে যে জিনিসটা পড়ে আছে তার লিমিট হবে। সো দ্যাট ইজ লিমিট এক্সটেন্ডিং টু এ x to the power n-1 plus a x to the power n-2 plus a squared x to the power n-3। এটা আমি কেন এত সাবধানে লিখছি আমি বলছি, হ্যাঁ, প্লাস এটসেট্রা প্লাস a n-2x প্লাস a to the power n-1। এটাই হবে, রাইট? আর x মাইনাস a দিয়ে ভাগ করতে পারছি কারণ আমি যে জায়গায় আছি সেখানে a নেই, রাইট? x is never equal to a। সুতরাং আমি এটা এটা লিখলাম। এতটা অবধি ঠিক আছে? ধরে নিচ্ছি, হ্যাঁ? না থাকলে বলো, হ্যাঁ? এবার আমি যেটা করেছি, যে কারণে আমি এটাকে স্লোলি লিখলাম, সেটা হচ্ছে যে আমি জানি না যে তোমরা সবাই অভ্যস্ত কিনা, এটাকে শর্টে এই সামেশন নোটেশন ব্যবহার করে লেখা হয়, ঠিক আছে? তাহলে লিমিট এক্সটেন্ডিং টু এ তো যেমন আছে সেরকমই, মানে আমি যেটা পেনে এক্ষুনি লিখলাম আর যেটা স্ক্রিনে লেখা আছে তারা একই জিনিস, শুধু এই সামেশন নোটেশনটা হচ্ছে একটু শর্ট ফর্মে লেখা ব্যাপারটা। তাহলে দেখো কিভাবে লেখা হয়। সামেশন
j is equal to 0 to n minus 1, মানে যেখান থেকে যতটা যে রেঞ্জে যেতে চাইছি করে, যেটা একটা কি বলবো ওটাকে, জেনারেল টার্ম হতে পারে অফ দ্য সামেশন, তার চেহারা সেটা লিখেছি। তো আমরা ওটা আগেই অবজার্ভ করলাম যে জেনারেল টার্মটা কেমন, যে a টু দি পাওয়ার সামথিং টাইমস এক্স টু দি পাওয়ার সামথিং, আর ওই দুটো সামথিং এর যোগফল কিন্তু n মাইনাস ওয়ান, তাই না? টোটাল ডিগ্রিটা n মাইনাস ওয়ান প্রত্যেকটা টার্মের। সুতরাং a টু দি পাওয়ার সামথিং যদি j হয়, তাহলে এক্স টু দি পাওয়ার সামথিংটা কি হবে, n মাইনাস ওয়ান মাইনাস j, যাতে j আর n মাইনাস ওয়ান মাইনাস j কে যোগফল করলে আমি n মাইনাস ওয়ান পাই। এইটা হচ্ছে আমার জেনারেল টার্ম। এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে এখানে লেখা আছে, তার জেনারেল টার্ম হচ্ছে a টু দি পাওয়ার j ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান মাইনাস j। কিন্তু তার তো একটা লিমিটেশন আছে। কি লিমিটেশন আছে, যে এর যে ভ্যালিউ গুলো সেটা শুরু হবে 0 থেকে, ঠিক আছে? আর কারণ সবই তোমার নন নেগেটিভ ইন্টিজার্স হতে হবে পাওয়ারের মধ্যে। আর শেষটা কোথায় হবে, টোটাল ডিগ্রিটা কিন্তু n মাইনাস ওয়ান হওয়ার কথা। সুতরাং শেষটা হয়ে যাবে যখন যেটা n মাইনাস ওয়ান এর সাথে সমান হয়। সো দিস নোটেশন, if you are not used to it, then you should be careful and see it from here, ঠিক আছে? আর এটা মানে এটাতে অভ্যাস আমাদের হয়ে যেতে হবে, ঠিক আছে? তাহলে যে পেনে যেভাবে লিখে রেখেছি তাতে তো এটা বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না, যে অ্যালজেব্রা অফ লিমিটস ইউজ করে আমি এটাকে লিখতে পারি যে লিমিট এক্সটেন্ডিং টু a x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান প্লাস লিমিট এক্সটেন্ডিং টু a into x to the power n minus 2 plus limit extending to a squared x to the power n minus 3 plus etc plus limit extending to a to the power n minus 1, তাই না? মানে প্রত্যেকটা ওই যে এক্ষুনি লিখেছিলাম লিমিট এক্সটেন্ডিং টু a fx plus gx is equal to limit extending to a fx plus limit extending to a gx, সেই কাজটা তুমি করতে পারো। তো সেটাকেও আমি শর্ট ফর্মে লিখেছি এখানে, ঠিক আছে? আর তারপরে আমি কি করেছি, এখানে a টু দি পাওয়ার যেহেতু স্কেলার, সুতরাং ওটা লিমিটের বাইরে চলে এসছে। লিমিট এক্সটেন্ডিং টু a c fx is equal to c times limit extending to a fx, রাইট? এতটা অবধি বোঝা গেছে? হ্যাঁ ম্যাম, বোঝা গেছে। ভেরি গুড। এবার এটা কত, এটা হচ্ছে a টু দি পাওয়ার যেটা বাইরে আছে আর তার সাথে গুণ হয়ে যাচ্ছে তোমার a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান মাইনাস j, এটা ঠিক আছে? তাই তো, লিমিট এক্সটেন্ডিং টু a x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান মাইনাস j is a to the power n minus 1 minus j। তাহলে কি হবে, মাইনাস j আর প্লাস j ক্যান্সেল হয়ে যাবে, শুধু a to the power n minus 1 পড়ে থাকবে। আর কটা a to the power n minus 1 পড়ে আছে, 0 থেকে n minus 1 অব্দি গোনো n খানা পড়ে আছে, ঠিক আছে? 0 1 2 3